আমাকে শোনা যাচ্ছে কিনা একটু জানাবেন, যে শুনতে পাচ্ছেন কিনা। শোনা যাচ্ছে কিনা একটু জানাবেন। শোনা যাচ্ছে, ওকে ফাইন। দেখেন, গতকালকে আমরা রেশিও প্রপোর্শন শুরু করছিলাম। আজকে আমরা রেশিও প্রপোর্শনের দ্বিতীয় অংশটা পড়ব। দেখেন, এক নম্বর প্রশ্নে কি বলা হচ্ছে যে এ জার কন্টেইনস অনলি মার্বেলস অফ থ্রি কালার্স, red, green, and yellow. The red and green marbles are in the ratio of 2:5, and the yellow and red marbles are in the ratio of 5:6. Which of the following could be the total number of marbles? বলতেছে যে একটা পাত্রের মধ্যে তিনটা রঙের মার্বেল আছে, লাল, সবুজ আর হচ্ছে হলুদ। এবং প্রশ্নে বলে দিচ্ছে যে লাল এবং সবুজ মার্বেলের অনুপাত হচ্ছে 2:5, আর হলুদ আর লাল মার্বেলের অনুপাত কত? 5:6। আমাদেরকে বের করতে হবে যে হুইচ অফ দ্য ফলোইং কুড বি দ্য টোটাল নাম্বার অফ মার্বেলস। তাহলে নিচের কোনটা মোট মার্বেলের সংখ্যা হইতে পারে, অপশনের কোনটা মোট মার্বেলের সংখ্যা হইতে পারবে, এইটা আমাদেরকে বের করতে হবে। তো খেয়াল করেন, এই যে ইয়েলো আর রেডের অনুপাতটা কত, এই যে বলে দিছে যে 5:6, ঠিক আছে। তারপরে আমাদেরকে বলতেছে যে রেড এবং গ্রিন এই দুইটার অনুপাত কত হবে, বলা হচ্ছে যে 2:5 হবে। পড়াইতে ধরলেই গলার সমস্যা শুরু হয়ে যায়, বিরক্তিকর। দেখেন, রেড আর গ্রিন কত? 2:5। এবং আমরা এখান থেকে এদের ইন্ডিভিজুয়াল রেশিওগুলো বের করতে পারি, অর্থাৎ ইয়েলো কয়টা আছে, রেড কয়টা আছে এবং গ্রিন কয়টা আছে, এগুলো চাইলেই বের করতে পারবো। সো গতকালকে এগুলো শিখাই দিছি যে প্রথমে কি আছে, ইয়েলো। তো প্রথমের ইয়েলো বের করার জন্য প্রথম সারির এই 5 আর 2কে গুণ করে দিব, তাহলে এখানে হবে কত? 10। তারপরে শেষে কে আছে? গ্রিন। গ্রিনটা বের করার জন্য এই দ্বিতীয় সারির এই দুইটাকে গুণ করে দিব, 5 আর 6 গুণ করলে কত হবে? 30 হবে। আমরা জানি যে অনুপাতের উত্তর রাশি যত গুণ বৃদ্ধি পায়, পূর্ব রাশিও ঠিক তত গুণ বৃদ্ধি পাবে। তাহলে উত্তর রাশি 5, এটা 6 গুণ বৃদ্ধি হয়ে যদি 30 হয়, তাহলে পূর্ব রাশি 2, এইটা 6 গুণ বৃদ্ধি হয়ে কত হবে? 12 হবে। তার মানে রেডের সংখ্যা কত? এই যে 12। তো জিজ্ঞাসা করছে যে নিচের কোনটা মোট মার্বেলের সংখ্যা হইতে পারে। তাহলে এখানে টোটাল মার্বেল কয়টা হচ্ছে দেখেন তো, 30 12-তে 42, 42 10-এ হচ্ছে 52টা। তার মানে এখানে মোট মার্বেলের সংখ্যা কতগুলো হবে? এই যে 52টা হবে। এই 52 উত্তর। পরেরটাতে চলে যান, 2 নম্বর। 2 নম্বরে কি বলা হচ্ছে যে কালাম হ্যাজ এ কালেকশন অফ রেড, ব্লু অ্যান্ড গ্রিন মার্বেলস। If the ratio of red to blue marbles is 5:2 and the ratio of green to blue marbles is 10:3, what is the ratio of red to green marbles? বলতেছে যে কালামের কাছে এই লাল, সবুজ এবং নীল কালারের মার্বেল আছে।
তো বলা হচ্ছে যে লাল এবং নীল কালারের মার্বেলের অনুপাত 5:2, রেড আর ব্লু, ওয়েট, রেড এবং ব্লু এই দুইটার অনুপাত কত? এই যে 5:2। তারপরে বলতেছে যে গ্রিন আর ব্লুর হচ্ছে 10:3। তো এটাকে আমরা একটু সিস্টেম করে লিখবো যে ব্লু ইজ টু গ্রিন কত? এই যে 3:10, তাই না? সো আমাদেরকে বলতেছে যে হোয়াট ইজ দ্য রেশিও অফ রেড টু গ্রিন। তাহলে এই যে রেড এবং গ্রিন মার্বেলের অনুপাতটা কত হবে এটা বের করেন। তো প্রথমে কি আছে? রেড আছে। প্রথমেরটা বের করার জন্য প্রথম সারির দুইটাকে গুণ করে দেন, 3×5 কত? এই যে 15। গ্রিনেরটা বের করার জন্য এই যে শেষ সারির দুইটাকে গুণ করে দেন, 10×2 কত? 20। অনুপাতকে যথাসম্ভব এখানে আমরা ছোট করব। তাহলে 5 দিয়ে ভাগ করে দিলে এখানে 3, 5 দিয়ে ভাগ করে দিলে এখানে 4 হবে। তার মানে রেড আর হচ্ছে গ্রিনের অনুপাত কত? 3:4। পরেরটাতে চলে যান, 3 নম্বর। দেখেন তিনি কি বলা হচ্ছে যে লাস্ট ইয়ার দ্য রেশিও অফ স্যালারি অফ এক্স অ্যান্ড ওয়াই ওয়াজ 1:2 অ্যান্ড দ্যাট অফ এক্স অ্যান্ড জেড ওয়াজ 1:3। দিস ইয়ার এভরিওয়ান গট অ্যান ইনক্রিমেন্ট অফ টাকা 1000। If jet is now drawing টাকা 25,000, what is the salary in টাকা of y this year? বলতেছে যে গত বছরে এক্স এবং ওয়াই এই দুইজনের বেতনের অনুপাত ছিল 1:2 এবং এক্স আর জেড এই দুইজনের বেতনের অনুপাত ছিল আবার কত? 1:3। বলতেছে যে এই বছর প্রত্যেকের বেতন 1,000 টাকা করে বৃদ্ধি পাবে এবং জেড বর্তমানে 25,000 টাকা বেতন পায়। তাহলে ওয়াই বর্তমানে কত টাকা বেতন পাবে? ঠিক আছে, গত বছরে বেতন যা ছিল এই বছরে প্রত্যেকের বেতনে কি হয়েছে? 1,000 টাকা করে বৃদ্ধি হয়েছে। বৃদ্ধি হওয়ার পরে বলতেছে যে জেড যদি 25,000 টাকা বর্তমানে বেতন উঠায় তাহলে ওয়াই এর বেতনটা বর্তমানে কত হবে এটা একটু বের করে দেখান। দেখেন আমরা এখানে একটু সিস্টেমে লিখব যে এটাকে আমরা যদি লিখি ওয়াই অনুপাত এক্স তাহলে কত লেখা যাবে? 2:1। তারপরে এক্স অনুপাত জেড এটা কত লেখা যাবে? এই যে 1:3। তাহলে এখান থেকে আমরা চাইলে এই যে ওয়াই অনুপাত এক্স অনুপাত জেড কত এটা বের করতে পারি। ওয়াই প্রথমে আছে, প্রথমেরটা বের করার জন্য প্রথম সারির দুইটা গুণ, 2 জেড শেষে আছে, শেষেরটা বের করার জন্য 3 আর এক্স এর মানটা কত? এটা 1 গুণ হয়ে গেছে, তার মানে এক্সও 1 গুণ হয়ে কত হয়ে যাবে? 1 হবে। এইগুলা হচ্ছে এক্স জেড 1:3। ঠিক আছে, দেখেন খেয়াল করেন এখন বলতেছে যে জেড কত টাকা বেতন পায়? 25,000 পায়। ভাই নর্মালি চিন্তা করেন তো যে ধরে নেন যে এটা তো হচ্ছে 2025 সাল, তাই না? আর আগের বছরে গেছে হচ্ছে 2024 সাল। তো বর্তমানে জেড কত টাকা বেতন পাচ্ছে? 25,000 টাকা। অর্থাৎ 2025 সালে জেড যদি 25,000 টাকা বেতন পায় তাহলে 2024 সালে ওর বেতনটা কত ছিল? আপনি বলবেন যে ভাইয়া 1,000 কম ছিল, কারণ 2024 থেকে যখন 2025-এ আসছে তখন প্রত্যেকের বেতন 1,000 টাকা করে বৃদ্ধি পাইছে। তার মানে 2024 সালে জেটের বেতন কত ছিল? 24,000 টাকা ছিল না? 24,000। তো এখানে আমরা জেটের যে অনুপাতগুলো বের করছি এই যে 3, এইগুলো হচ্ছে তাদের গত বছরের বেতনের অনুপাত। যে গত বছরে তাদের বেতন যা ছিল তার অনুপাত হচ্ছে 2:1:3। তাহলে গত বছরে এখানে দেখা যাচ্ছে যে জেড বেতন পাইছে কত টাকা? 3 টাকা। এই 3 এর মানটাই কত হবে?
এই যে 24,000 হবে। তাহলে এই 3-এর মান যদি 24,000 হয়ে যায়, তাহলে আমাকে বের করতে হবে এই বছরে ওয়াই কত টাকা বেতন পায়। তাহলে এই বছরেরটা বের করার আগে আগে গত বছরে দেখি গত বছরে কত পাইছে। তাহলে জেড যদি গত বছরে 24,000 পায়, তাহলে 3 পার্ট যদি 24,000 হয়, তাহলে এই 2 পার্ট কত হবে? আপনি বলবেন যে 16,000 হয়ে যাবে, কারণ এটা যদি 8,000 গুণ হয়ে গেছে, এইটা 8,000 গুণ হইলে এই দুইটাও কি হবে? এই যে 8,000 গুণ হয়ে 16,000 হয়ে যাবে। তার মানে গত বছরে বেতন ওয়াইয়ের ছিল 16,000 টাকা, এই বছরে আরও 1,000 টাকা বৃদ্ধি পাবে। বৃদ্ধি পাওয়ার পরে এই বছরে তার বেতন কত হবে? এই যে 17,000 টাকা হয়ে যাবে। তার মানে এই বছরে ওয়াইয়ের বেতন হচ্ছে 17,000 টাকা। পরেরটাতে চলে যান 4 নাম্বার। 4-এ কি বলা হচ্ছে যে ইফ এক্স ইজ টু ওয়াই ইকুয়াল টু 5:3, দেন 8x মাইনাস 5y ইজ টু 8x প্লাস 5y কত? এখানে এক্স এর মান দেওয়া আছে কত? 5, এবং ওয়াই এর মান দেওয়া আছে কত? 3। তাহলে খেয়াল করেন, এক্স এর মান যদি 5 হয় তাহলে 8 ইন্টু 5 মাইনাস ওয়াই এর মান যদি 3 হয় তাহলে 5 ইন্টু 3 অনুপাত 8 ইন্টু 5 প্লাস 5 ইন্টু কত? 3। তাহলে 5 আটা 40, 40 থেকে 15 বাদ দিলে এখানে পেয়ে যাব 25। 5 আটা 40, 40 15তে কত পেয়ে যাব? 55। তাহলে 5 দিয়ে ভাগ করে দিলে 5, 5 দিয়ে ভাগ করে দিলে 11। তাহলে 5:11 হবে এই প্রশ্নের উত্তর। এখানে কি ভুল করলাম? না, ঠিক আছে, 5:11। একটা মিনিট একটু লাগে থাকে। পরেরটাতে চলে যান 5 নাম্বার। দেখেন 5-এ কি বলা হচ্ছে যে দেয়ার আর টু নাম্বারস, দুইটা সংখ্যা আছে। ফার্স্ট নাম্বার ইজ 12 মোর দেন দ্য সেকেন্ড নাম্বার। প্রথম সংখ্যাটা হচ্ছে দ্বিতীয় সংখ্যার চেয়ে 12 বেশি। দ্য এভারেজ অফ দ্য টু নাম্বারস ইজ 19। দুইটা সংখ্যার গড় হচ্ছে 19। ইফ টু ইজ অ্যাডেড ইন বোথ নাম্বারস, যদি আপনি দুইটা সংখ্যার সাথে 2কে যোগ করেন, ফাইন্ড দ্য রেশিও অফ দ্য নাম্বারস, তাহলে এই দুইটা সংখ্যার অনুপাত কত হবে? খেয়াল করে দেখেন, প্রথম সংখ্যাকে আমি এফ ধরতেছি, দ্বিতীয় সংখ্যাকে আমি এস ধরতেছি। তাহলে প্রথম সংখ্যাটা দ্বিতীয় সংখ্যার চেয়ে কত বেশি? এই যে 12 বেশি। তার মানে এই দুইটা সংখ্যার পার্থক্য কত? 12। এবং আমাকে বলে দিছে যে এই দুইটা সংখ্যার গড় কত? 19। তাহলে দুইটা সংখ্যার গড় যদি 19 হয়, দুইটা সংখ্যার সমষ্টি কত হবে? আপনি বলবেন যে ভাইয়া 19 দুগুণ 38 হবে, তাই না? তাহলে এখান থেকে আমরা চাইলেই এই যে প্রথম সংখ্যা এবং দ্বিতীয় সংখ্যা কত এটা বের করতে পারবো। প্রথম সংখ্যা কত হবে এগুলা গতকালকে দেখাই দিছি, যে দুইটা সংখ্যার সমষ্টি দেওয়া আছে, দুইটা সংখ্যার পার্থক্য দেওয়া আছে। চাইলে আমরা এখানে বড় সংখ্যাটা বের করতে পারি। 38 আর 12কে যোগ করে দিব, যোগ করে দিয়ে জাস্ট 2 দিয়ে ভাগ করে দিব। এবং আমাকে যেহেতু বলে দিছে যে প্রত্যেকটা সংখ্যার সাথে আমাকে 2 যোগ করতে হবে, তার মানে প্রথম সংখ্যার সাথে আমি 2 যোগ করে দিলাম। এরপরে দ্বিতীয় অর্থাৎ ছোট সংখ্যাটা যখন বের করব, তখন কি করা লাগবে? এই 38 থেকে 12কে বিয়োগ করে জাস্ট 2 দিয়ে ভাগ করে দিতে হবে, এবং এটার সাথে আমাকে 2 যোগ করা লাগবে। তাহলে 38 12তে কত হয়ে যাবে? 50। 50কে 2 দিয়ে ভাগ করলে 25, 25-এর সাথে 2 যোগ করলে 27। 38 থেকে 12 বাদ দিলে 26, 26কে 2 দিয়ে ভাগ করলে 13, 13-র সাথে 2 যোগ করলে কত হবে? 15 হবে। তাহলে এই যে আমরা দুইটা সংখ্যা পাইছি 27 আর 15, এই দুইটার অনুপাত জিজ্ঞাসা করছে। 3 9 27, 3 5 15। এই যে 9:5 হচ্ছে দুইটা সংখ্যার অনুপাত।
পরেরটাতে চলে যান 6 নাম্বার। তো মনোযোগ দিবেন, এখানে আমরা একটা নতুন একটা বিষয় শিখব। ঠিক আছে, যদিও আমরা ক্রস প্রোডাক্ট মেথডের বিষয় এর আগে বোধহয় পড়ছি কোনো একটা অধ্যায়, পার্সেন্টেজ বা প্রফিট লস, সেখানে বোধহয় দেখছি কিনা আমি জানি না। যদি না দেখে থাকি তাহলে এখান থেকে ভালোভাবে শিখে নেন, কারণ এই জিনিসটা পরবর্তী অধ্যায়ে কাজে লাগবে। বয়সের অঙ্ক যখন আমরা করব আগামী শনিবারে, তখন এই ক্রস প্রোডাক্ট মেথডের বিষয়গুলা সব সময় লাগবে। ঠিক আছে, সো এখান থেকে খুব ভালোভাবে এই বিষয়টা শিখে রাখেন। আমি প্রথমে কনভেনশনাল অ্যাপ্রোচটা দেখাচ্ছি, তারপরে আমি ক্রস প্রোডাক্ট মেথড কিভাবে ব্যবহার করতে হয় সেটাও আমি দেখাচ্ছি। এখানে বলা হচ্ছে যে টু নাম্বারস আর সাচ দ্যাট দ্য রেশিও বিটুইন দেম ইজ 4:7। বলতেছে যে ভাই দুইটা সংখ্যার অনুপাত দেওয়া আছে 4 আর 7। ইফ ইচ ইজ ইনক্রিজড বাই 4, বলতেছে যে প্রত্যেকটা সংখ্যাকে যদি আপনি 4 বৃদ্ধি করে দেন, এবং 4 বৃদ্ধি করা মানে যে এই দুইটা সংখ্যার সাথে যদি আপনি 4 যোগ করে দেন, দ্য রেশিও বিকামস 3:5। তাহলে রেশিওটা কত হয়ে যাবে? 3:5 হয়ে যাবে। তো জিজ্ঞাসা করছে যে দ্য লার্জার নাম্বার ইজ, তাহলে বড় সংখ্যাটা কত? তাহলে আমি ধরেই নিচ্ছি যে আমার একটা সংখ্যা হচ্ছে 4x, আর একটা সংখ্যাকে আমি ধরে নিচ্ছি 7x। আমাকে বলতেছে যে দুইটা সংখ্যাকে 4 বৃদ্ধি করে দেন, অর্থাৎ এইটার সাথেও আমি 4 যোগ করে দিব, এইটার সাথেও আমি 4 যোগ করে দিব। দেওয়ার পরে এই দুইটা সংখ্যার অনুপাত কত হয়ে যাবে? এই যে 3:5 হয়ে যাবে। এরপরে আমরা কি করব? এই 5-এর সাথে এটাকে গুণ করে দিব। 5-এর সাথে এটাকে গুণ করলে কত হবে? 4×5 20x প্লাস হচ্ছে 20 ইজ ইকুয়াল টু কত? 3×7 21x প্লাস কত? 12। 21x থেকে 20x বাদ দিলে শুধু x পাওয়া যাবে, 20 থেকে 12 বাদ দিলে কত পাওয়া যাবে? 8 পাওয়া যাবে। আমাকে জিজ্ঞাসা করছে বড় সংখ্যা কত? 4 এবং 7-এর মধ্যে সবচেয়ে বড় সংখ্যা হচ্ছে 7। তার মানে এই যে 7x এর ভ্যালুটা কত? x এর মান জানি আমরা 8, তাহলে 7 × 8 ইজ ইকুয়াল টু কত? 56। এইটা বোঝেন না এমন কেউ থাকলে এখনই হাত উঠান। এইটা বুঝতে পারেন নাই এমন যদি কেউ থাকেন এখনই হাত উঠান। ওকে, এখন আসেন, আমরা প্রিলিমিনারির জন্য এগুলা করব না। ঠিক আছে, প্রিলিতে আমরা এই টাইপের ম্যাথ আসলে এইভাবে আমরা সমাধান করব না। ঠিক আছে, এটা জাস্ট বোঝার জন্য যে এই যে পরে যেটা করাচ্ছি এইটা বোঝার জন্য এটা লাগবে, তাই আমি এটা আগে করাইলাম। সো এটা আমরা ক্লিয়ার। এখন আসেন, প্রিলিতে আসলে আমরা বিষয়গুলো কিভাবে ডিল করব। আমাকে বলতেছে যে দুইটা সংখ্যা দেওয়া আছে, আমি ধরে নিচ্ছি যে একটা সংখ্যা এ আর একটা সংখ্যা বি। এই দুইটা সংখ্যার অনুপাত কত? এই যে বলা আছে 4:7। দুইটা সংখ্যার অনুপাত 4:7। এখন আমাকে বলতেছে যে এই দুইটা সংখ্যার সাথে 4 যোগ করে দেন। তার মানে এই যে এর সাথেও আমি 4 যোগ করব, এই বির সাথেও আমি 4 যোগ করব। দিলাম 4 যোগ করে। যোগ করার পরে এই দুইটা সংখ্যার অনুপাত কত হবে? বলতেছে যে 3:5 হবে। এই যে 4 যোগ করার পরে আমার অনুপাত কত? 3:5। এখানে যেরকম এইটার সাথে এটাকে গুণ করছি, এইটার সাথে এটাকে গুণ করছি, এখানেও আমরা সেম আড়াআড়ি গুণ করব। কিভাবে খেয়াল করে দেখেন, 3-এর সাথে 7কে গুণ করে দিব। 3-এর সাথে 7কে গুণ করলে কত? 21। 4-এর সাথে 5কে গুণ করে দিব। 4-এর সাথে 5 গুণ করলে কত হবে? 20 হবে। ইজ ইকুয়াল টু এই যে 4-এর সাথে 5কে গুণ করলে কত হবে? 20 হবে। মাইনাস 3-এর সাথে 4কে গুণ করে দিব, কত হবে? এই যে 12 হবে। 21 থেকে 20 বাদ দিলে 1, 20 থেকে 12 বাদ দিলে 8। 1 সমান সমান যদি 8 হয়, জিজ্ঞাসা করছে যে বড়কে সেটা বের করো। বড় হচ্ছে 7, তাহলে 7 সমান সমান কত? এই যে 7×8 = 56। এটা হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। পরেরটাতে চলে আসেন, যান 7 নাম্বার। দেখেন, টু নাম্বারস আর ইন দ্য রেশিও অফ 3:5 ইফ 9 ইজ সাবট্রাক্টেড ফ্রম ইচ আদার, সরি ইচ নাম্বার, দ্য রেশিও বিকামস 12:9।
23, দ্য স্মলার নাম্বার ইজ, সেম জিনিস, আগেরটাতে যোগ এটাতে বিয়োগ। তাহলে আমি ধরেই নিচ্ছি যে ভাই আমার দুইটা সংখ্যা এ আর বি, এই দুইটা সংখ্যার অনুপাত কত, এই যে 3:5। এখন বলতেছে যে এই দুইটা সংখ্যার প্রত্যেকটা থেকে 9কে বিয়োগ করে দেন, অর্থাৎ প্রথমটা থেকেও 9 বিয়োগ করলাম, দ্বিতীয়টা থেকেও 9 বিয়োগ করলাম, করার পরে এই দুইটা সংখ্যার অনুপাত কত হবে, বলতেছে যে এই যে 12:23 হয়ে যাবে। ঠিক আছে, তাহলে খেয়াল করেন 3 23 কত, আপনি বলবেন যে 69, 5 12 কত, আপনি বলবেন যে 60, ইজ ইকুয়াল টু 23 9 কত হয়ে যাবে, 9 20 180, 3 রং হয়ে যায় কত, 27। তাহলে 180-র সাথে 27 যোগ করলে কত পাওয়া যাবে, 207 পাওয়া যাবে। 207, 207 মাইনাস 9 বারং কত, এই যে 108, 69 থেকে 60 বিয়োগ করলে 9, 207 থেকে যদি আমরা 108কে বিয়োগ করে দেই তাহলে আমরা কত পাবো, 99 পাবো না, 99। তাহলে 1 সমান সমান কত, 11। জিজ্ঞাসা করছে যে ছোট সংখ্যাটা কত, 3 আর 5-এর মধ্যে ছোট সংখ্যাটা হচ্ছে 3, তাহলে 3 সমান সমান কত, এই যে 3 11 33। পরেরটাতে চলে যান, 8 নাম্বার। দেখেন 8-এ কি বলা হচ্ছে যে an amount of টাকা 735 was divided between A, B and C. If each of them had received টাকা 25 less, their shares would have been in the ratio of 1:3:2. The money received by C was, এখানে বলা হচ্ছে যে 735 টাকা, কথা বুঝছেন, 735 টাকা আমি এ বি সি এই তিনজনের মধ্যে ভাগ করে দিব বা ভাগ করে দিছি। এরপর একটা সম্ভাবনার কথা বলছে যে ইফ, যদি প্রত্যেককে যদি আমি 25 টাকা করে কম দিতাম, প্রথমে বলা হচ্ছে যে 735 টাকা এ বি সি এই তিনজনের মধ্যে বন্টন করে দিছি, দেওয়ার পরে জাস্ট একটা সম্ভাবনার কথা বলা হচ্ছে যে যদি প্রত্যেককে 25 টাকা করে কম পায় তাহলে কম পাওয়ার পরে তারা যেই টাকাটা পাবে সেটার অনুপাত কত হবে, 1:3:2 হবে। তো জিজ্ঞাসা করছে যে তাহলে সি কত টাকা পেয়েছিল, সি কত টাকা পেয়েছিল সেটা বের করেন। খেয়াল করেন, তাহলে আমরা যেহেতু এই সম্ভাবনার বিষয়ে আলোচনা করব বা এই নিরিখেই চিন্তা করতে হবে ম্যাথ, তাহলে এই যে 735, এই 735 থেকে আপনাকে বিয়োগ করতে হবে কাকে, 75কে, কারণ তিনজন মানুষের প্রত্যেকেই 25 টাকা করে কম নিবে। তাহলে এই যে 735 থেকে যদি আমরা 75কে বিয়োগ করে দেই তাহলে আমরা কত পাবো, 660 টাকা পেয়ে যাব না, 660 টাকা পাবো। এই 660 টাকায় আপনার এই যে এ বি এবং সি এই তিনজনের মধ্যে কি অনুপাতে বন্টন হয়েছে, এই যে 1:3:2 বন্টন হয়েছে। ঠিক আছে, তাহলে এখানে এ বি সি মিলে কত টাকা পাচ্ছে, আপনি বলবেন যে 3 2 5 আর 6 টাকা। সো এখানে এ বি সি মিলে যেটা পাচ্ছে 6 টাকা, প্রশ্ন অনুযায়ী সেটা কত, 660 টাকা। তাহলে 1 সমান সমান কত, আপনি বলবেন যে 110 টাকা। তো যেহেতু কথা হচ্ছে সি কে নিয়ে, তাহলে 25 টাকা কম পাওয়ার পরে সি কত টাকা পাইছিল, এই যে 2 টাকা। তাহলে 2 সমান সমান কত, 110 দোকানো 220। বাট এইটা আমার উত্তর নয়, কারণ এখানে যে প্রত্যেকে 25 টাকা কম পাওয়ার কথা বলা হচ্ছে এটা জাস্ট একটা সম্ভাবনা, জাস্ট সম্ভাবনা। ঠিক আছে, তার মানে যদি 25 টাকা কম নেয় তাহলে সি 220 টাকা পাবে, কিন্তু সি মূলত পেয়েছিল কত, এই যে 220 যোগ হচ্ছে 25, তাহলে 220 আর 25 যোগ করলে কত পাবো, এই যে 245 টাকা পেয়ে যাব। ঠিক আছে, যে সি মূলত পেয়েছিল 245 টাকা।
পরেরটাতে চলে যান 9 নাম্বার। সেম ম্যাথ, শুধুমাত্র ডিজিট চেঞ্জ করে দিছে। দেখেন এখানে বলা হচ্ছে যে টাকা 3660 is divided among x, y and z in such a way that if taka 10, 20 and taka 30 are removed from the sums that x, y and z received respectively, then the share of the sums that they will get will be in the ratio of 3:4:5. How much did x receive? এখানেও সেম কথা বলা হচ্ছে যে ভাই 3660 টাকা এক্স, ওয়াই এবং জেড এই তিনজনের মধ্যে এমনভাবে ভাগ করে দেওয়া হলো যে টাকা ভাগ করার পরে এক্স, ওয়াই এবং জেডের থেকে যদি আপনি 10 টাকা, 20 টাকা এবং 30 টাকা করে সরায় ফেলেন, ঠিক আছে, মানে নিয়ে নেন, রিমুভ করে দেন, তাহলে তাদের প্রাপ্ত টাকার অনুপাত হবে যথাক্রমে 3:4:5। তো জিজ্ঞাসা করছে যে এক্স কত টাকা পাইছিল, এটা একটু বের করে দেখান। এক্স কত টাকা পাইছিল এটা বের করতে হবে। মূল কথা হচ্ছে যে 3660 টাকায় এটা তিনজন মিলে পাইছে, কিন্তু এখানে জাস্ট একটা সম্ভাবনার কথা বলা হচ্ছে যে যদি এক্স এর কাছ থেকে 10 টাকা নিয়ে নেন, ওয়াই এর কাছ থেকে 20 টাকা এবং জেড এর কাছ থেকে যদি 30 টাকা নিয়ে নেন, নিয়ে নেওয়ার পরে যে টাকাটা থাকবে সেই টাকাটা তাদের মধ্যে 3:4:5 অনুপাতে বন্টিত হবে। তাহলে এক্স কত টাকা পেয়েছিল এটা বের করতে হবে। তাহলে এখানে সবার প্রথমে যে কাজটা করা লাগবে যে এই যে 3660 থেকে 30, 20, 50 আর 10-এর 60 টাকা বাদ দিতে হবে। বাদ দিলে থাকবে কত? 3600 টাকা। এই 3600 টাকাই মূলত এই যে এক্স, ওয়াই এবং জেড এই তিনজনের মধ্যে বন্টিত হবে কি অনুপাতে? এই যে 3:4:5। তাহলে আপনি বলবেন যে ভাইয়া এই তিনজন মিলে পাচ্ছে 5, 4, 9, 3, 12 টাকা। তাহলে তিনজন মিলে পাচ্ছে 12 টাকা, আর আমরা এখানে দেখতে পাচ্ছি যে তিনজন মিলে কয় টাকা পায়? 3600 পায়। তাহলে এক সমান সমান কত হবে? 300 হবে। তো এখানে কথা হচ্ছে এক্স কে নিয়ে, তাহলে এক্স কত টাকা পাবে? আপনি বলবেন যে 3/300-তে 900 হয়ে যায়। এইটা এই যে 900 টাকা পাচ্ছে, এইটা যখন আমি এক্স এর কাছ থেকে 10 টাকা রিমুভ করে দিছি তখন 900 পাচ্ছে। তাহলে রিমুভ করার আগে এক্স মূলত কত পাচ্ছিল? আপনি বলবেন যে 900 যোগ হচ্ছে 10 ইজ ইকুয়াল টু 910 টাকা। পরেরটাতে চলে যান 10 নাম্বার। দেখেন 10-এ কি বলা হচ্ছে যে ইন এ ক্লাস দ্য নাম্বার অফ গার্লস ইজ 20% মোর দেন দ্যাট অফ দ্য বয়েজ। বলতেছে যে একটা ক্লাসে বালিকাদের সংখ্যা বালকদের সংখ্যার চেয়ে 20% বেশি। দ্য স্ট্রেংথ অফ দ্য ক্লাস ইজ 66। বলতেছে যে ওই ক্লাসের মোট ছাত্রছাত্রীর সংখ্যা হচ্ছে 66 জন। ইফ 4 মোর গার্লস অ্যাডমিটেড টু দ্য ক্লাস, বলতেছে যে যদি আরো 4 জন বালিকা ওই ক্লাসে নতুন করে ভর্তি হয়, দ্য রেশিও অফ দ্য নাম্বার অফ বয়েজ টু দ্যাট অফ দ্য গার্লস ইজ, তাহলে বালক এবং বালিকার সংখ্যার অনুপাত কত হবে? খেয়াল করে দেখেন এই যে 20%, এর ফ্র্যাকশনাল ভ্যালু কত? 1/5। তো এখানে বলতেছে যে 20% বেশি হবে, অর্থাৎ বালকের সংখ্যা যা হবে বালিকার সংখ্যা হবে তার 20% বেশি। 20% বেশি মানে হচ্ছে 5-এর উপর 1 বেশি। তার মানে বালকের সংখ্যা যদি 5 হয়, বালিকার সংখ্যা কত হবে? 5-এর উপর 1 বেশি হবে, অর্থাৎ 6 হবে। তো প্রশ্নে বলা হচ্ছে যে বালক এবং বালিকার টোটাল সংখ্যা কত? 66। তাহলে এখানে বালক বালিকার টোটাল সংখ্যা কত? 6 × 5 = 11। তাহলে 11 সমান সমান যদি 66 হয়, 1 সমান সমান কত হবে? 6 হবে। 1 সমান সমান 6 হলে বালকের সংখ্যা কত? 30, আর বালিকার সংখ্যা কত? 36। এখন প্রশ্নে বলা হচ্ছে বালকের সংখ্যা 30 জনই থাকবে, কিন্তু বালিকা এই 36 জনের সাথে আরো 4 জন ভর্তি হবে। ভর্তি হওয়ার পরে বালকের সংখ্যা 30 আর বালিকার সংখ্যা কত হয়ে যাবে? 36 + 4 = 40। তো এখন বলতেছে যে তাহলে বর্তমানে এখন বালক এবং বালিকার সংখ্যার অনুপাত কত? তাহলে 30 আর 40-এর অনুপাত কত হবে? 10 দিয়ে ভাগ করে দিলে 3,
10 দিয়ে ভাগ করে দিলে এই যে 4, 3:4 হয়ে যাবে। ঠিক আছে? পরেরটাতে চলে যান, 11 নম্বর। দেখেন 11তে কি বলা হচ্ছে যে দ্য লিস্ট হোল নাম্বার হুইচ ওয়েন সাবট্রাক্টেড ফ্রম বোথ দ্য টার্মস অফ দ্য রেশিও 6:7 gives a ratio less than 16:21 is। দেখেন এই প্রশ্নটা একটু ঝামেলার আছে। আমরা যদি অপশনগুলো একটু খেয়াল করি, 2, বিতে ছিল কত 3, সিতে ছিল 4, ডিতে ছিল হচ্ছে আপনার 6। এখানে কি বলতেছে আগে বোঝেন। এখানে বলতেছে যে দ্য লিস্ট হোল নাম্বার হুইচ ওয়েন সাবট্রাক্টেড ফ্রম বোথ দ্য টার্মস অফ দ্য রেশিও 6:7 gives a ratio less than 16:21 is। বলতেছে যে সব থেকে ক্ষুদ্রতম সংখ্যা, মানে এখানে এই যে অপশনে আমরা যে সংখ্যাগুলো দেখতে পাচ্ছি 2, 3, 4, 6, এই 4টা সংখ্যার মধ্যে সবচেয়ে ছোট সংখ্যা কোনটা, যেই সংখ্যাটা যদি আমি এই যে 2টা অনুপাত দেখা যাচ্ছে 6:7, এখান থেকে বিয়োগ করে দিলে 6:7 থেকে বিয়োগ করে দিলে আমি যেই নতুন অনুপাতটা পাবো সেইটা আমার এই যে 16:21 চেয়ে কম হবে। 16:21 চেয়ে কম হবে বা ছোট হবে। মূল কথা হচ্ছে, বিষয়টা হচ্ছে এরকম যে ধরে নেন যে এখানে 6 একটা সংখ্যা, 7 একটা সংখ্যা, তো 6 থেকে একটা সংখ্যাকে আমাকে বিয়োগ করতে হবে। তো আমি তো জানি না যে কোন সংখ্যাকে বিয়োগ করব, সো আমি ধরে নিচ্ছি যে এক্স কে বিয়োগ করব। আবার 7 থেকেও আমাকে সেম ওই একটা সংখ্যাকে বিয়োগ করতে হবে, অর্থাৎ ওই এক্স কেই বিয়োগ করতে হবে। বিয়োগ করার পরে এখানে আমি যেই ভ্যালুটা পাবো সেই ভ্যালুটা 16:21 চেয়ে ছোট হবে। কিন্তু আমরা এখানে ক্যালকুলেশনটা করব এইরকম করে, বুঝতে পারছেন? ক্যালকুলেশনটা আমরা মূলত এইভাবে করার চেষ্টা করব যে আমরা সমান করব। আমরা এখানে চিন্তা করব এইভাবে যে 6 থেকে এমন একটা সংখ্যাকে আমি বিয়োগ করে দিব যাতে করে এটা 16 সমান হয়ে যায়, এবং 7 থেকে আমি এমন একটা সংখ্যাকে আমি বিয়োগ করব যাতে করে এটা 21 সমান হয়ে যায়। তাহলে এইটা ক্যালকুলেশন করলে আমরা এখান থেকে এক্স এর একটা ভ্যালু পাবো, বুঝতে পারছেন? এখান থেকে আমরা এক্স এর একটা ভ্যালু পাবো। তো এক্স এর ভ্যালুটা, যেই ভ্যালুটা পাবো, এই এক্স এর যে ভ্যালুটা পাবো সেই ভ্যালু ধরলে তো আমার এই 2টা অনুপাত সমান হয়ে যাবে। অর্থাৎ এই যে 6:7 আর হচ্ছে 16:21, এই 2টা সমান হয়ে যাবে। কিন্তু আমি এক্স এর যে ভ্যালুটা পাবো সেই ভ্যালুর চেয়ে যদি আমি বেশি কোনো কিছু ধরি, ধরেন কথার কথা বলতেছি যে এক্স এর ভ্যালু আমি পাইছি 2, এখান থেকে ক্যালকুলেশন করে এক্স এর ভ্যালু ধরে নেন যে আমি 2 পাইছি। তো এক্স এর ভ্যালু যদি আমার 2 হয় তাহলে এই 2টা সমান হয়ে যাবে, অর্থাৎ 6:7 আর হচ্ছে 16:21 ছোট হয়ে যাবে। কিন্তু আমাকে বলতেছে যে এমন একটা সংখ্যা আপনি এই 6 আর 7 থেকে বিয়োগ করে দিবেন যাতে করে এই 16:21 চেয়ে ছোট হয়। তাহলে এক্স এর ভ্যালু এখান থেকে যা বের হবে, কথার কথা যদি 2 বের হয় তাহলে 2 এর বড় কোনো ভ্যালু আমাকে ধরতে হবে, 2 এর বড় কোনো ভ্যালু আমাকে ধরতে হবে, এবং সেই মানটা এখানে অপশনে দেওয়া আছে। ঠিক আছে? মানে যদি এখানে যদি ধরেন যে 1 বের হয়, এক্স এর মান যদি 1 বের হয় তাহলে উত্তর হবে 2, যদি 2 বের হয় তাহলে উত্তর হবে কত 3, যদি 3 বের হয় এক্স এর ভ্যালু তাহলে বের হবে কত 4, যদি 4 বের হয় তাহলে উত্তর হয়ে যাবে কত 5, যদি এক্স এর মান যদি 5 হয় তাহলে হয়ে যাবে কত 6 হবে। অর্থাৎ এখানে এক্স এর ভ্যালু যা হবে তার চেয়ে আমাকে 1 বা 2 বেশি ধরতে হবে।
এটা মানে যেটা আমি অপশনে পাবো সেটা আমি উত্তর দাগাই দিব। কিন্তু আপনি যদি এক্স এর ভ্যালুটাকেই ধরে নেন, মানে এক্স এর ভ্যালুটাকে উত্তর ধরেন, তাহলে কিন্তু ভুল আসবে। ঠিক আছে? কারণ এক্স এর ভ্যালু মানে এক্স বিয়োগ করলে আপনার ওই দুইটা অনুপাত কি হয়ে যাবে, সমান হয়ে যাবে। অর্থাৎ 6:7 আর 16:21, এই দুইটা আমার একদম সমান হয়ে যাবে। ঠিক আছে? সো এখানে আমাকে ধরতে হবে ওইভাবেই, যাতে করে এক্স এর যে ভ্যালুটা বের হবে তার চেয়ে যেন বড় কোনো ভ্যালু মানে আমাকে উত্তর হিসেবে নিতে হবে। ঠিক আছে? তো আসেন আমরা সমাধান করি। আমরা সমাধান করি। আমরা যদি এটা সমাধান করি ভাই, ঠিক আছে, তাহলে আমরা এখানে আগে সমাধান করে দেখি যে এক্স এর ভ্যালু আমার কত আসে বা কি অবস্থা হয়। তো 21-এর সাথে এটাকে গুণ করে দেন। 21-এর সাথে গুণ করে দেন। 21-এর সাথে আমরা গুণ করলে কত পাবো? 21 × 6 = 126 না? 126 পেয়ে যাবো। আর 21 আর এক্স গুণ করলে 21x পেয়ে যাবো, সমান সমান। ঠিক আছে? আমরা এখানে বরং একটা কাজ করি। আমরা, আচ্ছা সমস্যা নাই, আমরা ছোট ইয়ে করি, মানে ছোট সাইনই দেই, তাহলে বুঝতে সুবিধা হবে। আর এই পাশের গুলা গুণ করে দিলে কত হবে? 7 × 16 হয়ে যাচ্ছে আপনার 7×10 = 70, 6×7 = 42, তার মানে হচ্ছে 112 আর 16x, তাই না? 16x হয়ে যাচ্ছে। এখন খেয়াল করেন, 126 থেকে 112কে আপনি বিয়োগ করে দেন। 126 থেকে 112 বিয়োগ করলে কত পাওয়া যাবে? 14 পাওয়া যাবে না? 14 পাওয়া যাবে। আর এই যে 21x যখন এই পাশে নিয়ে যাবো তখন এটা প্লাস হবে। 21x থেকে 16x বাদ দিলে কত পাওয়া যাবে? 5x পাওয়া যাবে। তাহলে এই পাশে থাকে কত? 14/5। এই পাশে থাকবে কত? x, তাই না? এখন খেয়াল আমরা এখানে দেখেন এইভাবে করি, এইভাবে করি। তাহলে এখানে 14 আমার কি হবে? 5x এর চেয়ে ছোট হবে না? ছোট হবে। কিন্তু এখানে আমরা, আচ্ছা সমস্যা নাই, দেখেন 14/5 এক্স, তাহলে এক্স এর ভ্যালুটা কত হবে? 5 14-র ভিতরে কতবার যাবে? আপনি বলবেন যে ভাই 5×2 = 10, হাতে থেকে 4, দশমিক দিলাম 0, 5×8 = 40। তার মানে এই যে এক্স এর ভ্যালু, যেটা এক্স এর ভ্যালু এটা কত হবে? 2.8-এর চেয়ে বড় হবে না? 2.8-এর চেয়ে বড় হবে। এখানে আমি যেটা বোঝানোর ট্রাই করতেছিলাম যে ভাই আমরা প্রথমে সমান চিহ্ন দিই, আপনি সমান দেওয়া হবে, সমান দিয়ে দিলেও আপনি মানে বুঝতে পারবেন তখন। দেখেন আমি বিষয়টা দুইভাবে বুঝাই, তাহলে বুঝতে সুবিধা হবে, কারণ এটা খুব ঝামেলার ম্যাথ। মানে ধাম করে এই ধরনের ম্যাথ পরীক্ষায় দেয় না, কিন্তু দিয়ে দিছে। এটা আসলে অনেকে অনেকভাবে চিন্তা করবে। আমরা যদি এটা সমান ধরি, দেখেন 16/21, তাহলে এখানে পেয়ে যাবো 126 মাইনাস হচ্ছে 21x, আর এখানে পেয়ে যাবো হচ্ছে 112 মাইনাস হচ্ছে 7x। তাহলে 21 থেকে 5x, দেখেন 7 16 112, এখানে 16 হবে না, 16x, 7x লিখতেছি, 16x, তাহলে 5x সমান সমান হচ্ছে 14। তাহলে x সমান সমান কত হয়ে যাবে? 5 দিয়ে 14-কে ভাগ করলে 2.8। আমি যে কথাটা আমি বোঝানোর ট্রাই করতেছি যে আপনি যদি সমান দেন, আপনি যদি সমান দেন, যদি ধরে নিলাম যে আপনি সমান চিহ্ন দিছেন, সমান চিহ্ন দিলে x এর মান কত হয়ে যাচ্ছে? 2.8। আমি প্রথমে কি বুঝাইছি? আপনি যদি এখানে সমান চিহ্ন দেন যে x বিয়োগ করলে, মানে এই 6 থেকে x এর ভ্যালুকে বিয়োগ করলে এটা 16 সমান হয়ে যাবে, 7 থেকে x এর ভ্যালুকে বিয়োগ করলে এটা 21-এর সমান হয়ে যাবে। কিন্তু প্রশ্নে বলতেছে যে এমন একটা সংখ্যা বিয়োগ করতে হবে যার ফলে এই অনুপাতটা 16:21-এর চেয়ে ছোট হয়। তাহলে x এর মান যেহেতু 2.8, x এর মান কত আসছে? 2.8 আসছে। অর্থাৎ আমি যদি 6 থেকে এই 2.8 বিয়োগ করে দেই তাহলে এটা 16 সমান হয়ে যাবে। আবার 7 থেকে যদি আমি 2.8 বিয়োগ করে দেই তাহলে এটা 21-এর সমান হয়ে যাবে। কিন্তু প্রশ্নে বলতেছে যে 16 আর 21-এর চেয়ে ছোট হওয়া লাগবে। তো 16 আর 21-এর চেয়ে যদি ছোট করতে চাই তাহলে x এর মান 2.8-এর বেশি ধরা লাগবে না? x এর মানকে কত ধরতে হবে? 2.8-এর চেয়ে বেশি কিছু ধরতে হবে। তো 2.8-এর চেয়ে বেশি কিছু মানে কত? অবশ্যই এখানে 3 হবে। আমি কি বলছি? যে বড় সংখ্যা ধরতে হবে। এবং আপনি বলতে পারেন যে ভাই কেন 4 নয়? 2 হবে না এটা বুঝলাম, 3ই কেন হবে? 4 কেন হলো না এবং 6 কেন হলো না? 4 6 কেন হলো না? এটার উত্তর হচ্ছে এই যে দেখেন প্রশ্নে বলেই দিছে যে দ্য লিস্ট হোল নাম্বার, মানে হচ্ছে একদম সর্বনিম্ন ক্ষুদ্র সংখ্যা ধরতে হবে। তো এক্স এর মান যদি 2.8 হয় তাহলে সমান হয়ে যাচ্ছে। তার মানে এক্স এর ভ্যালুটা হবে 2.8-এর চেয়ে বড়। আর 2.8-এর ইমিডিয়েট বড়, মানে 2.8-এর
পরেই যেই পূর্ণ সংখ্যাটা আছে সেটা কত? 3। এই কারণে এখানে আমাকে উত্তর 3 পিক করতে হবে। অনেকে এইভাবে করতে পারেন, এইভাবে বুঝে করতে পারেন। আবার যদি চিন্তা করেন প্রশ্নে যা বলছে তাই করব, যে 6 থেকে একটা সংখ্যাকে বিয়োগ করে দিব, 7 থেকে আবার একটা সংখ্যাকে বিয়োগ করে দিব, যার ফলে অনুপাতটা 16:21 চেয়ে ছোট হয়। দেখেন আমি কিন্তু এখানে লেস দেন সাইনটা দিছি। তারপরে আমরা জাস্ট সেম ভাবে যদি ক্যালকুলেশন করি, তাহলে এখানে দেখেন এক্স এর যেই রেঞ্জটা আমরা পাচ্ছি, যে এখানে এই সাইনটা যদি আমরা খেয়াল করি তাহলে দেখতে পাচ্ছি যে এক্স এর ভ্যালুটা কত হচ্ছে? 2.8-এর চেয়ে বড় হচ্ছে না? এক্স এর ভ্যালুটা 2.8-এর চেয়ে বড় হচ্ছে। তো 2.8-এর চেয়ে বড় কোন সংখ্যাটাই অপশনে আছে? আপনি বলবেন যে ভাই 2.8-এর ইমিডিয়েট পরেই যে সংখ্যাটা আছে সেটা হচ্ছে আপনার 3। তার মানে এখানে 3ই উত্তর হবে, 4 এবং 6 উত্তর হবে না, কারণ প্রশ্নে বলে দিয়েছে যে সর্বনিম্ন ক্ষুদ্র মানে একদম ছোট সংখ্যা ধরতে হবে, একদম ছোট। সো এই কারণে আমরা এখানে উত্তর কত ধরবো? 3 ধরবো। বুঝতে পারছেন ভাই বিষয়টা? আরে গ্রুপে ক্লাস হচ্ছে, পোলাপান টেক্সট করতেছে ক্লাসের লিঙ্ক দেন, খুঁজে পাচ্ছি না। দুঃখ রে, 2025-এ এসে ইউনিভার্সিটির ছেলেবেলে যদি এই ধরনের কথাবার্তা বলে, এটার চেয়ে দুঃখ আর কি আছে? এটা কি বুঝে আসছে? বুঝতে পারছেন এই বিষয়টা? বোঝা গেছে কিনা? বোঝা গেছে কিনা একটু জানাবেন। এই প্রশ্নটা একটু ইউনিক। বিআইবিএম এই যে 2 বছর থেকে পরীক্ষা নিচ্ছে, এই টাইপের প্রশ্ন কখনোই করে নাই। যদিও এটা বিআইবিএম পরীক্ষা নেয়নি, কিন্তু তারপরেও বিআইবিএমও এই ধরনের প্রশ্ন করেনি। বোঝা গেছে কিনা জানাবেন, রেসপন্স করতে হবে কিন্তু। তাছাড়া আমি অন্যটাতে চলে যাব, তখন এটা বুঝতে গেলে আমি বুঝাই দিব না। আসেন 12 নম্বরে চলে যান। 12 নম্বরে কি বলা হচ্ছে? যে দ্য রেশিও অফ 3 নাম্বারস ইজ 3:4:5। তিনটা সংখ্যার অনুপাত দেওয়া আছে 3:4:5, অ্যান্ড সাম অফ দেয়ার স্কোয়ার্স ইজ 1250, এবং এই তিনটা সংখ্যার বর্গের যোগফল কত? 1250। দ্য সাম অফ দ্য নাম্বারস ইজ, তাহলে এই তিনটা সংখ্যার সমষ্টি কত? খেয়াল করে নেন, আমি এখানে ধরে নিচ্ছি যে একটা সংখ্যা হচ্ছে 3x, একটা সংখ্যা হচ্ছে 4x, আর একটা সংখ্যা হচ্ছে আমার কত? 5x। তো বলতেছে যে এই যে তিনটা সংখ্যা, এই তিনটা সংখ্যার বর্গের যোগফল, এই তিনটা সংখ্যার বর্গের যোগফল কত? এই যে 1250 লিখে দিছে। ঠিক আছে, তাহলে এখানে কত? 9x² প্লাস 16x² প্লাস 25x² ইজ ইকুয়াল টু কত? 1250। তাহলে 16 9 25, 25-এ কত? 50x² ইজ ইকুয়াল টু 1250 হইলে x² সমান সমান কত? আপনি বলবেন যে x² সমান সমান 25। তাহলে x সমান সমান কত? আপনি বলবেন যে √25। তাহলে x এর মান কত? এই যে 5, তাই না? তো প্রশ্নে জিজ্ঞাসা করছে যে এই তিনটা সংখ্যার যোগফল কত। তাহলে এই তিনটা সংখ্যার যোগফল কত হবে? আপনি তিনটা সংখ্যাকে ধরে নিয়েছেন 3x, 4x এবং 5x। তাহলে 5 4 9 3 12x, তাই না? তো x এর মান তো আপনি জানেন, x এর মান 5। তাহলে 12 × 5 ইজ ইকুয়াল টু কত হবে? 60 হবে।
পরেরটাতে যান 13 নম্বর। দেখেন এখানে কি বলা হচ্ছে যে দ্য প্রেজেন্ট রেশিও of students to teachers at a certain school is 30:1। বলতেছে যে একটা স্কুলে ছাত্র এবং শিক্ষকের অনুপাত কত? 30:1। if the students enrollment were to increase by 50 and the number of teachers were to increase by 5। বলতেছে যে ছাত্রছাত্রীর সংখ্যা যদি 50 জন এবং শিক্ষকের সংখ্যা যদি 5 জন বৃদ্ধি করা হয়, the ratio of students to teacher would then be 25:1। তাহলে ছাত্র এবং শিক্ষকের অনুপাত কত হবে? 25:1 হবে। হোয়াট ইজ দ্য প্রেজেন্ট নাম্বার অফ টিচার্স? তাহলে বর্তমানে শিক্ষকের সংখ্যা কত? খেয়াল করেন, স্টুডেন্ট আর হচ্ছে টিচারের অনুপাত কত? 30:1। প্রশ্নে বলা হচ্ছে ছাত্রের সংখ্যা 50 জন বৃদ্ধি পাবে, শিক্ষকের সংখ্যা 5 জন বৃদ্ধি পাবে। বৃদ্ধি পাওয়ার পরে ছাত্র এবং শিক্ষকের অনুপাত কত হয়ে যাবে? আপনি বলবেন যে 25:1 হয়ে যাবে। তারপর আমরা কি করব? এখানে ক্রস প্রোডাক্ট লাগাবো। 30 দিয়ে এই 1কে গুণ করলে এই যে 30 পাওয়া যাবে, বিয়োগ 25 দিয়ে এই 1কে গুণ করলে এই যে 25 পাওয়া যাবে। তারপরে 25 এই 5 দিয়ে গুণ করলে কত হয়ে যাবে? 125 হয়ে যাবে। 50 দিয়ে এই 1কে গুণ করলে এই যে 50 হয়ে যাবে। 30 থেকে 25 বাদ দিলে 5, 125 থেকে 50 বাদ দিলে 75। তাহলে 1 সমান সমান কত? এই যে 15। জিজ্ঞাসা করছে যে বর্তমানে শিক্ষকের সংখ্যা কত? তাহলে বর্তমানে শিক্ষকের সংখ্যা 1, আর এই 1-এর মানে কত? 15। তার মানে 15 জন উত্তর। পরেরটাতে চলে যান 14 নম্বর। চোদ্দোতে কি বলা হচ্ছে যে দ্য স্যালারি অফ এক্স অ্যান্ড ওয়াই আর টাকা 26,000 and 5,000 respectively. If their salaries were increased by টাকা m, then the ratio of their salaries would become 5:2. What is the value of m? বলতেছে যে এক্স এবং ওয়াই এই দুইজনের বেতন কত? 26,000 টাকা এবং 5,000 টাকা। তো বলতেছে যে এই দুইজনের বেতনে যদি m টাকা করে বৃদ্ধি করা হয়, তাহলে তাদের বেতনের অনুপাত হবে কত? 5:2 হবে। হোয়াট ইজ দ্য ভ্যালু অফ m? তাহলে m এর ভ্যালুটা কত? খেয়াল করেন, এক্স এবং ওয়াই এদের বেতন কত? এক্স এর বেতন হচ্ছে 26,000 টাকা, ওয়াই এর বেতন হচ্ছে 5,000 টাকা। তো বলতেছে যে এক্স এর বেতনও আমরা m টাকা বৃদ্ধি করব, ওয়াই এর বেতনও আমরা m টাকা বৃদ্ধি করব। বৃদ্ধি করার পরে এই দুইজনের বেতনের অনুপাত কত হবে? এই যে 5:2 হবে। জিজ্ঞাসা করছে যে m এর ভ্যালুটা কত, এটা বের করেন। দেখেন 26 দুগুণে কত? আপনি বলবেন যে ভাইয়া 52,000 মাইনাস 5 কত? আপনি বলবেন যে ভাইয়া 25,000 ইজ ইকুয়াল টু 5m মাইনাস এই যে 2m। 5m থেকে 2m বাদ দিলে 3m পাওয়া যায়। 52,000 থেকে 25,000 বাদ দিলে আমরা পেয়ে যাব কত? 27,000। তাহলে m এর ভ্যালু কত? এই যে 9,000। তাহলে m এর ভ্যালু জিজ্ঞাসা করছে, m এর ভ্যালু বের করে ফেলছি কত? 9,000 টাকা। পরেরটাতে চলে যান 15 নম্বর।
15তে কি বলা হচ্ছে যে দ্য রেশিও অফ মার্বেলস কালেক্টেড বাই আমির, বাবু অ্যান্ড এনাম ইজ 1:2:5। বলতেছে যে আমির, বাবু এবং ইনামের কাছে যে মার্বেলের আছে সেই মার্বেলের সংখ্যার অনুপাত দেওয়া আছে এখানে 1:2:5। এরপরে বলা হচ্ছে যে যদি বাবু গিভস 3 মার্বেলস টু আমির, বাবু যদি আমিরকে 3টা মার্বেল দিয়ে দেয়, অ্যান্ড রিসিভড 6 মার্বেলস ফ্রম এনাম, এবং এনামের কাছ থেকে 6টা মার্বেল নেয়, দ্য রেশিও বিকামস 3:5:8। তাহলে তিনজনের কাছে থাকা মার্বেলের সংখ্যার অনুপাত কত হবে? 3:5:8 হবে। তো জিজ্ঞাসা করছে যে হাউ মেনি মার্বেলস ডিড ইনাম হ্যাভ। তাহলে ইনামের কাছে শুরুতে কতগুলা মার্বেল ছিল এটা বের করো। ইনামের কাছে শুরুতে কতগুলা মার্বেল ছিল এটা বের করতে বলছে। দেখেন অনুপাত আপনার রাশি যতগুলাই দেয়া থাক, 3টা 4টা 5টা 6টা যতগুলাই দেয়া থাক না কেন, আপনাকে হিসাব করতে হবে বা ইকুয়েশন সাজাইতে হবে যে কোনো 2টা রাশি ধরে। এখন আপনি যে কোনো 2টা রাশি ধরে কাজ করতে পারেন, কাঠটা ধরবেন এটা আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু 2টা রাশি ধরে আপনাকে হিসাব করতে হবে। 3টা রাশি ধরে আপনি হিসাব করতে পারবেন না। খেয়াল করে দেখেন, আমি যদি এখানে বলি যে আমিরের কাছে মার্বেল শুরুতে ছিল এক্স সংখ্যক, বাবুর কাছে ছিল ধরে নিলাম 2x সংখ্যক, আর ইনামের কাছে শুরুতে ছিল কত? 5x সংখ্যক। এরপরে বলতেছে যে বাবু আমিরকে 3টা মার্বেল দিয়ে দিবে। তাহলে খেয়াল করেন, বাবুর কাছে ছিল 2x, এখান থেকে যদি 3টা দিয়ে দেয় তাহলে বাবুর কাছে কয়টা থাকবে? আপনি বলবেন যে 2x - 3। যেহেতু বাবু আমিরকে 3টা দিয়ে দিবে, তাহলে আমিরের কাছে আগে এক্সটা ছিল, এখন 3টা বেশি হয়ে যাবে, অর্থাৎ x+3 হয়ে যাবে, তাই না? x+3 হয়ে যাবে। এখন তারপরে আবার বলতেছে যে ইনাম আবার বাবুকে 6টা মার্বেল দিবে। তাহলে ইনামের কাছে 5x ছিল, 6টা দিলে 6 মাইনাস হয়ে যাবে। বাবু যেহেতু ইনামের কাছ থেকে 6টা পাচ্ছে, তার মানে এখানে 6 যোগ হয়ে যাবে। 6 যোগ হয়ে যাওয়ার পরে বাবুর কাছে কয়টা থাকতেছে? এই যে 2x+3 থাকতেছে। এখন আপনি যে কোনো দুইজনকে নিয়ে হিসাব করেন। আমি যদি আমির আর বাবুকে নিয়ে হিসাব করি যে আমিরের কাছে মার্বেলের সংখ্যা হচ্ছে x+3, বাবুর কাছে মার্বেলের সংখ্যা কত? এই যে 2x+3। তাহলে অনুপাতটা কত হবে? এই যে আমির আর বাবুর কত? এই যে 3:5, এই যে 3/5। এখন আপনি ক্যালকুলেশন করেন, 3×2 6x+9, এখানে কত? 5x+3, 5 দ্বারা হচ্ছে 15। 6x থেকে 5x বাদ দিলে x, 15 থেকে 9 বাদ দিলে 6। তাহলে x এর মান কত পাইছি? 6 পাইছি। জিজ্ঞাসা করছে কি শুরুতে ইনামের কাছে কতগুলা মার্বেল ছিল? তো শুরুতে ইনামের কাছে কতগুলা ছিল? 5x। তাহলে x এর মান যদি 5 হয়, 5x কত হবে? 5 6 30 হবে। যে শুরুতে ইনামের কাছে 30টা মার্বেল ছিল। পরেরটাতে চলে যান, 16 নম্বর। দেখেন 16তে কি বলা হচ্ছে যে দ্য নাম্বার অফ পেন্স প্রসেসড বাই এক্স ওয়াই অ্যান্ড জেড in the ratio is 2:4:7. If the total cost of the pens is taka 1170 and the average cost of one pen was taka 30, how many pens does y has? বলতেছে যে x y এবং z এর কাছে যতগুলো কলম ছিল তার অনুপাত কত? এই যে 2:4:7, এবং তারা যতগুলা কলম কিনছে এই কলমের টোটাল দাম কত? 1170 টাকা, এবং গড়ে প্রতিটা কলমের দাম কত? 30 টাকা। ঠিক আছে, গড়ে প্রতিটা কলমের দাম 30 টাকা। আমি এখানে ধরেই নিচ্ছি যে এক্স ওয়াই এবং জেড এই তিনজন মিলে মোট কলম কিনছে কয়টা? এই যে 2 আর 4 6, 6 আর সাথে কত? 13টা কলম কিনছে বলে আমি ধরে নিলাম। তাহলে প্রত্যেকটা কলমের দাম যদি 30 টাকা করে হয়, তাহলে 13টা কলমের টোটাল দাম কত?
আপনি বলবেন যে 3×13 = 39 আর একটা শূন্য, 390 টাকা। তাহলে এখানে সবগুলা কলমের দাম দেখা যাচ্ছে 390 টাকা, কিন্তু প্রশ্নে বলতেছে যে সবগুলা কলমের দাম 1170 টাকা। তাহলে এই শূন্য আর এই শূন্য যদি কেটে দেই, 39 এই 117-এর ভিতরে কতবার যাবে? 3বার যাবে। জিজ্ঞাসা করছে যে ওয়াই কতগুলা কলম কিনছে সেটা বের করেন। এখানে ওয়াই এর কলমের সংখ্যা কত? 4। 1 সমান সমান যদি 3 হয়, তাহলে এই 4 সমান সমান কত হবে? আপনি বলবেন যে 3×4 = 12। তার মানে ওয়াই এর কাছে কতগুলা কলম ছিল? এই যে 12টা কলম ছিল। এই 12ই হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। পরেরটাতে চলে যান, 17 নম্বর। 17তে কি বলা হচ্ছে যে দ্য এরিয়া অফ এ রেক্টেঙ্গুলার ফিল্ড ইজ 52,000 স্কোয়ার মিটার। বলতেছে যে একটা আয়তকার মাঠের ক্ষেত্রফল 52,000 বর্গমিটার। দ্য রেক্টেঙ্গুলার এরিয়া হ্যাজ বিন ড্রন অন এ ম্যাপ টু দ্য স্কেল 1 সেন্টিমিটার টু 100 মিটার। দ্য লেন্থ ইজ শোন অ্যাজ 3.25 সেন্টিমিটার অন দ্য ম্যাপ। দ্য ব্রেথ অফ দ্য রেক্টেঙ্গুলার ফিল্ড ইন দ্য ম্যাপ ইজ হোয়াট? এখানে বলা হচ্ছে যে একটা আয়তকার মাঠের ক্ষেত্রফল দেওয়া আছে 52,000 বর্গমিটার। তো 1 সেন্টিমিটারকে 100 মিটার ধরে এই মাঠের মানচিত্র আঁকা হয়েছে। 1 সেন্টিমিটার 1 সেন্টিমিটারকে 100 মিটার ধরে এই মাঠের মানচিত্রটা আঁকা হয়েছে। তো মানচিত্রে ওই মাঠের দৈর্ঘ্য বলা আছে 3.25 সেন্টিমিটার। তাহলে মানচিত্রে ওই মাঠের প্রস্থ কত? আপনাদের যার যার এলাকায় দেখবেন যে আপনাদের যেখানে বাড়ি ওই এলাকার একটা ম্যাপ আছে, ঠিক আছে? এবং ওই ম্যাপে আপনাদের বাড়ি কোথায়, আপনাদের কোথায় জমি আছে, কোন দিক দিয়ে রাস্তা আছে, মানে শুধু আপনাদের না, প্রত্যেকটা মানুষের কোন কোন জায়গায় জমি আছে, কোন দাগে জমি আছে, কোন দিক দিয়ে রাস্তা, রাস্তা কতটুকু সরকারি জায়গার মধ্যে গেছে, ঠিক আছে? সমস্ত কিছু ওই ম্যাপে দেওয়া আছে। অর্থাৎ একটা গ্রাম যত বড়, ধরেন যে তার ম্যাপ হবে আরো ছোট। ধরেন যে এইরকম একটা ছোট একটা ম্যাপ থাকবে, ঠিক আছে? এখন এই ম্যাপের মধ্যে বলা থাকে যে এটা একজনের জমি, এখানে একজনের জমি, এখানে একজনের জমি, এই যে মাঝখান দিয়ে আবার এরকম রাস্তা থাকে, এখানে একজনের জমি থাকে, ঠিক আছে? কিন্তু বাস্তবে এই মানে মানচিত্রে যেটাকে এতটুকু দেখা যাচ্ছে, বাস্তবে গেলে দেখা যাবে যে ওইটা হইতেছে 2 বিঘার একটা জমি, ঠিক আছে? বা 50 শতাংশের একটা জমি, ঠিক আছে? অর্থাৎ ম্যাপে মানে খুব ছোট করে দেখানো হয়, কারণ ম্যাপে তো আপনি ওই রিয়েল ভাবে আপনি দেখাইতে পারবেন না। তো সেটাই বলতেছে যে ম্যাপে যেটাকে 1 সেন্টিমিটার দেখাচ্ছে, ম্যাপে যেই অংশটুকু 1 সেন্টিমিটারের, বাস্তবে সেটা হচ্ছে কত মিটারের? 100 মিটারের, ঠিক আছে? 100 মিটারের। তাহলে ম্যাপে দেখা যাচ্ছে যে ওই জমিটার যেই দৈর্ঘ্য সেটা কত? 3.25 সেন্টিমিটার। তাহলে আমি যদি বাস্তবতার সাথে চিন্তা করতে চাই, অর্থাৎ এই 3.25 সেন্টিমিটারকে যদি আমি মিটারে কনভার্ট করতে চাই, তাহলে কি করতে হবে? 3.25-এর সাথে 100 গুণ করে দিতে হবে। তাহলে আমরা বলতে পারবো যে ভাইয়া এটা হবে 325 মিটার। এবং এখানে যেহেতু মাঠটা হচ্ছে আয়তকার, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল আমরা জানি দৈর্ঘ্য গুণন প্রস্থ। দৈর্ঘ্যের সাথে প্রস্থ গুণ দিলে আমরা ক্ষেত্রফল পাবো, এবং সেই ক্ষেত্রফলটা প্রশ্নে দেওয়াই আছে। সেটা কত? এই যে 52,000 বর্গমিটার। সো আমরা দৈর্ঘ্যটাও জানি যে দৈর্ঘ্যটা কত? এই যে 325। তাহলে প্রস্থটা কত হবে? আপনি তখন বলবেন যে ভাইয়া এই 52,000-কে জাস্ট আপনি 325 দিয়ে ভাগ করে দেন। সো 325 দিয়ে ভাগ করে দিলে এখানে আমরা পেয়ে যাব 160 মিটার। অর্থাৎ ওই আয়তকার মাঠের যেই প্রস্থ সেটা হচ্ছে 160 মিটার। কিন্তু প্রশ্নে জিজ্ঞাসা করছে যে মানচিত্রে ওই মাঠের প্রস্থটা কত, এইটা বের করো। তো মানচিত্রের প্রস্থ যদি আমি বের করতে চাই, তাহলে এখানে আমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে এই 160 মিটারকে
সেন্টিমিটারে কনভার্ট করতে গেলে 100 দিয়ে ভাগ করতে হবে। সো 100 দিয়ে ভাগ করলে এখানে আমরা কত পাবো? 1.60 সেন্টিমিটার পাবো। এই 1.60 সেন্টিমিটার হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। বোঝা গেছে? হ্যালো, কে বলছেন? শুনতে পাচ্ছি, বলেন। আচ্ছা, 10টা পরে ফোন দেন, ক্লাস নিচ্ছি তো, পরে কথা বলবো এই বিষয়ে। সেই 1.60 সেন্টিমিটার হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর হবে, যে মানচিত্রে ওই আয়তকার জমির প্রস্থ হবে 1.60। পরেরটাতে আসে। দেখেন 18তে কি বলা হচ্ছে, যে দ্য মান্থলি ইনকাম অফ 2 পার্সনস আর ইন দ্য রেশিও 4:5। বলতেছে যে দুইজন মানুষের আয়ের অনুপাত দেওয়া আছে 4:5, অ্যান্ড দেয়ার মান্থলি এক্সপেন্ডিচার্স আর ইন দ্য রেশিও 7:9, এবং তাদের খরচের অনুপাত এরা দিয়ে রাখছে 7:9। ইফ ইচ সেভস টাকা 50 পার মান্থ, যদি প্রত্যেকে প্রতি মাসে 50 টাকা সঞ্চয় করে, ফাইন্ড দেয়ার মান্থলি ইনকাম, তাহলে তাদের মাসিক ইনকামটা কত এটা বের করে। দেখেন, আমরা যদি বলি যে এ আর বি দুইজন মানুষ, যাদের আয়ের অনুপাত কত, এই যে 4:5। এখন এও 50 টাকা সঞ্চয় করবে, বিও 50 টাকা সঞ্চয় করবে, এবং তাদের এক্সপেন্ডিচারের অনুপাত কত, এই যে 7:9। তো জিজ্ঞাসা করছে যে তাদের কার আয় কত টাকা, এটা বের করে দেখান। খুব সহজ জিনিস। 4 নং কত, 36, বিয়োগ 5 7 কত, এই যে 35, ইকুয়াল টু 9 50 কত, 450, মাইনাস 7 50 কত, 350। তাহলে এখানে 1 সমান সমান কত, 450 থেকে 350 বাদ দিলে 100। তাহলে 1 সমান সমান যদি 100 হয়, তাহলে এই দুইজনের ইনকাম কত? এই যে যার হচ্ছে 4, এটা হবে কত টাকা, 400 টাকা। আর যার হচ্ছে 5, এটা হবে কত টাকা, 500 টাকা। অর্থাৎ একজনের ইনকাম 400, আরেকজনের ইনকাম হচ্ছে 500। এই 400 এবং 500 হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। পরেরটাতে চলে যান 19 নম্বর। দেখেন 19-এ কি বলা হচ্ছে, যে দ্য রেশিও অফ ইনকাম অফ এ টু দ্যাট অফ বি 7:5, and the expenditure of A to that of B is 3:2. If at the end of the year each saves টাকা 500, find the income of A. একই ম্যাথ না? একই ম্যাথ, শুধু ডিজিট চেঞ্জ। দেখেন, এ আর বি দুইজন মানুষের আয়ের অনুপাত দেওয়া আছে কত, 7:5, ব্যয়ের অনুপাত কত, 3:2, এবং দুইজনে বছরে কত করে সঞ্চয় করে, এও 500 টাকা সঞ্চয় করবে, বিও 500 টাকা সঞ্চয় করবে। আমরা কি করতে পারি, 3 5 15, 7 2 14, তার মানে 15 থেকে এই যে 14 বিয়োগ। তারপরে দেখেন 3 5 1500, 500 2 1000, তার মানে 1500 থেকে আমরা এই যে 1000কে বিয়োগ করে দিতে পারি। তাহলে এখানে হচ্ছে 500, এখানে হচ্ছে 1, 1 সমান সমান যদি 500 হয়, জিজ্ঞাসা করছে যে এর ইনকাম কত, এর ইনকাম হচ্ছে 7 টাকা, 7 সমান সমান কত হয়ে যাবে, এই যে 3500 টাকা হবে।
পরেরটাতে চলে যান 20 নাম্বার। দেখেন 20 নম্বরে কি বলতেছে যে ইন এ ক্লাস অফ 60 স্টুডেন্টস, একটা ক্লাসে 60 জন ছাত্রছাত্রী আছে। দ্য নাম্বার অফ বয়েজ অ্যান্ড গার্লস পার্টিসিপেটিং ইন দ্য অ্যানুয়াল স্পোর্টস ইজ ইন দ্য রেশিও অফ 3:2 রেসপেক্টিভলি। তো বলতেছে যে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বালক এবং বালিকার সংখ্যার অনুপাত কত? 3:2। দ্য নাম্বার অফ গার্লস নট পার্টিসিপেটিং ইন দ্য স্পোর্টস ইজ 5 মোর দেন দ্য নাম্বার অফ বয়েজ নট পার্টিসিপেটিং দ্য স্পোর্টস। বলতেছে যে যেই সকল বালিকারা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেনি তাদের সংখ্যা যেই সকল বালক প্রতিযোগিতায় অংশগ্রহণ করেনি তাদের চেয়ে 5 বেশি। ইফ দ্য নাম্বার অফ বয়েজ পার্টিসিপেটিং ইন দ্য স্পোর্টস ইজ 15, বলতেছে যদি ওই প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বালকের সংখ্যা 15 জন হয়, হাউ মেনি গার্লস আর দেয়ার ইন দ্য ক্লাস, তাহলে ওই ক্লাসে বালিকার সংখ্যা কত? খেয়াল করেন, এরা হচ্ছে পার্টিসিপেট করছে, এরা হচ্ছে পার্টিসিপেট করেনি। তো পার্টিসিপেট যারা করছে তাদের মধ্যে বয়েজ আর গার্লসের অনুপাত কত? 3:2। এবং প্রশ্নে স্পষ্ট করে বলে দিচ্ছে যে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বালকের সংখ্যা 15। সো এখানে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বালকের সংখ্যা আমরা দেখতে পাচ্ছি কত? 3। তাহলে এই 3 যদি 15 হয় তাহলে এই 2 কত হবে? এইটা 5 গুণ বৃদ্ধি পাইছে, এটা 5 গুণ বৃদ্ধি পেয়ে 10 হবে। তার মানে টোটাল পার্টিসিপেট করছে কতজন? বালক এবং বালিকা মিলে 15 10 25 জন। আর পার্টিসিপেট করেনি এরা কতজন? আপনি বলবেন যে ভাই টোটাল স্টুডেন্ট হচ্ছে 60 জন, 60 জনের মধ্যে 25 জন পার্টিসিপেট করছে, তার মানে বাদ বাকি 35 জন আছে এরা পার্টিসিপেট করেনি। তো প্রশ্ন কি বলতেছে যে এই যে 35 জন পার্টিসিপেট করলো না, এরা তো অবশ্যই বয়েজ এবং গার্লসেরই সমষ্টি 35 জন। এবং প্রশ্নে আমাকে এটাও বলা হচ্ছে যে ভাই প্রতিযোগিতায় যারা অংশগ্রহণ করেনি সেই সব বালকের চেয়ে বালিকার সংখ্যা কতজন বেশি হবে? 5 জন বেশি হবে। ঠিক আছে, তাহলে এখান থেকে চাইলেই আমরা এই যে বালিকার সংখ্যা কত এটা আমরা বের করতে পারি না? কারণ এখানে বালকের চেয়ে বালিকার সংখ্যা যেহেতু বেশি, তার মানে বড়টা বের করতে গেলে কি করতে হয়? দুইটা সংখ্যার সমষ্টিকে দুইটা সংখ্যার পার্থক্যের সাথে যোগ করে জাস্ট 2 দিয়ে ভাগ করে দিতে হবে। তাহলে 35 5 40, 40কে 2 দিয়ে ভাগ করলে কত পাবো? 20 পাবো। তার মানে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেনি এমন বালিকার সংখ্যা হচ্ছে 20 জন, আর প্রতিযোগিতায় অংশগ্রহণ করেনি এমন বালকের সংখ্যা হচ্ছে 15 জন। এই যে দেখেন এখন মিলছে যে যারা অংশগ্রহণ করেনি, যেই সব বালক অংশগ্রহণ করেনি তাদের চেয়ে যেই সব বালিকা অংশগ্রহণ করেনি তাদের সংখ্যা কত বেশি? এই যে 5 জন বেশি। দেখেন মিলে গেছে। তো প্রশ্নে জিজ্ঞাসা করছে যে ওই ক্লাসে বালিকার সংখ্যা কত, তাহলে বালিকার সংখ্যা কত? টোটাল গার্লস কত? আপনি বলবেন যে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বালিকার সংখ্যা হচ্ছে 10 জন, আর প্রতিযোগিতায় অংশগ্রহণ না করা বালিকার সংখ্যা হচ্ছে 20 জন। তার মানে টোটাল গার্লস কত? 20 10 30 জন। পরেরটাতে চলে যান 21 নম্বর। দেখেন 21 নম্বরে কি বলা হচ্ছে যে এ ব্যাগ কন্টেইনস 50 পয়সা, 25 পয়সা এন্ড 10 পয়সা কয়েন্স ইন দ্য রেশিও 5:9:4 অ্যামাউন্টিং টু টাকা 206। ফাইন্ড দ্য নাম্বার অফ কয়েন্স অফ 10 পয়সা। বলতেছে যে একটা ব্যাগের মধ্যে 50 পয়সা, 25 পয়সা এবং 10 পয়সার কয়েন আছে, এবং সেই সব কয়েনের মানে কতগুলা করে কয়েন আছে? 50 পয়সার কয়েন আছে 5টা। 50 পয়সার কয়েন যদি 5টা থাকে তার মানে টোটাল টাকা আছে কত? 2.5 টাকা। 25 পয়সার কয়েন 25 পয়সার কয়েন আছে 9টা, তার মানে টোটাল টাকা আছে কত? 2 টাকা 25 পয়সা।
10 পয়সার কয়েন আছে কয়টা? এখানে বলতেছে যে 4টা। তার মানে টাকা কয় পয়সা হচ্ছে? 40 পয়সা হচ্ছে। তো এই সমস্ত টাকা যদি আমরা যোগ করে দেই, সমস্ত টাকা যদি যোগ করি তাহলে কত পাবো? আপনি বলবেন যে ভাইয়া 2 টাকা 50 আর 40, 2 টাকা 90। তাহলে 2 টাকা 90-এর সাথে আমরা যদি 2 টাকা 25-কে যোগ করে দেই তাহলে 5 টাকা 15 পয়সা পাবো। তাহলে এখানে টোটাল টাকা কত দেখতে পাচ্ছি আমরা? 5 টাকা 15 দেখতে পাচ্ছি। তো এখানে আমরা 3 ধরনের মুদ্রার সমষ্টি দেখতে পাচ্ছি, 5 টাকা 15 পয়সা। আর প্রশ্নে বলতেছে যে টোটাল টাকা কত আছে? 206 টাকা। তার মানে আমাদের বোর্ডে যেটা দেখা যাচ্ছে 5 টাকা 15, প্রশ্নে সেটাই কত? 206। আমাকে জিজ্ঞাসা করছে যে 10 পয়সার কয়েন কয়টা আছে। 10 পয়সার কয়েন কয়টা? সো 10 পয়সার টাকা কত এটা আগে হিসাব করি। 10 পয়সার টোটাল টাকা কত? এই যে 40 পয়সা। তাহলে এটা হিসাব করেন যে 206 গুণন এই যে 40 পয়সা, নিচে কত? এই যে 5 টাকা 15 পয়সা। এই দশমিক কেটে দিলাম। 103 এইটার ভিতরে 5 বার, 103 এটার ভিতরে 2 বার, 5 এটার ভিতরে কতবার যাবে? 8 বার যাবে। 5 8 40 না? 5 8 40। তাহলে 8 দোকানে কত? 16 টাকা আছে। আপনি বলবেন যে ভাই 10 পয়সার যতগুলা কয়েন, এই কয়েনগুলো একত্র করলে 16 টাকা পাওয়া যায়। আমরা সবাই জানি যে 1 টাকা পাইতে গেলে 10 পয়সার কয়টা কয়েন হওয়া লাগবে? 10টা কয়েন হওয়া লাগবে। তাহলে 10 পয়সার কয়েনের সমষ্টি যদি 16 টাকা হয়, অর্থাৎ 16 টাকা পাইতে গেলে 10 পয়সার কয়েন কতগুলো হওয়া লাগবে? 16 × 10 = 160টা কয়েন হওয়া লাগবে। তার মানে এখানে 10 পয়সার কয়েন আছে কয়টা? 160টা কয়েন আছে 10 পয়সার। এই 160ই উত্তর। লাস্ট ম্যাথ দেখেন 22 নম্বর। দেখেন 22-এ কি বলা হচ্ছে যে দ্য রেশিও অফ গ্রিন মার্বেলস টু রেড মার্বেলস ইন এ বক্স ইজ 3:5। বলতেছে যে গ্রিন এবং রেড মার্বেলের সংখ্যার অনুপাত কত? 3:5। ইফ দেয়ার আর 24 মার্বেলস ইন দ্য বক্স, এবং ওই বক্সের মধ্যে টোটাল 24টা মার্বেল আছে, তাহলে গ্রিন আর রেড মিলে টোটাল কয়টা আছে? আপনি বলবেন যে 5 3 8টা। তাহলে আমাদের এখানে যেটা 8 দেখাচ্ছে প্রশ্নে, সেটা কত দেখাচ্ছে? 24 দেখাচ্ছে। তাহলে এক পার্ট কত হবে? 3 হবে। এক পার্ট 3 হলে এই 3 সমান সমান কত? 3 3 9। আর এই 5 সমান সমান কত? 3 5 15। এরপরে বলা হচ্ছে যে হাউ মেনি অ্যাডিশনাল গ্রিন মার্বেলস উইল বি রিকোয়ার্ড, অর্থাৎ অতিরিক্ত আরো কতগুলা গ্রিন মার্বেলের দরকার টু মেক দ্য রেশিও অফ গ্রিন মার্বেলস টু রেড মার্বেলস 1:1। এই যে গ্রিন আর রেড মার্বেলের সংখ্যা সমান সমান করতে চাইলে আরো কতগুলো গ্রিন মার্বেলের দরকার হবে? আপনি বলবেন যে গ্রিন মার্বেলের দরকার, রেড মার্বেলের তো আর দরকার নাই। তার মানে রেড মার্বেল শুরুতেও 15 ছিল, পরবর্তীতেও আমার 15ই থাকবে। তো আমরা জানি যে অনুপাতের উত্তর রাশি যত গুণ বৃদ্ধি পাবে, এই পূর্ব রাশিটাও তত গুণ বৃদ্ধি পাবে। তার মানে এই 1 যদি 15 হইতে পারে, এই 1ও কত হবে? 15 হবে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে গ্রিন মার্বেল শুরুতে ছিল 9টা, আর কিছু সংখ্যক মার্বেল, গ্রিন মার্বেল অ্যাড করার পরে এখানে মার্বেলের সংখ্যা কয়টা দাঁড়াইছে? 15টা দাঁড়াইছে। তাহলে কতগুলো গ্রিন মার্বেলের দরকার? আপনি বলবেন যে ভাই 6টা গ্রিন মার্বেলের দরকার। কারণ এই 9টার সাথে 6টা যোগ করলেই 15 হবে। তখন যে গ্রিন আর হচ্ছে রেড, এই দুইটা মার্বেলের সংখ্যা আমার কি হয়ে যায়? সমান হয়ে যায়। তার মানে এখনো 6টা গ্রিন মার্বেলের আমার দরকার পড়বে। ঠিক আছে? এই 6 হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। তাহলে আমাদের রেশিও অধ্যায়টাও শেষ। এগুলো আমি কিন্তু বারবার বলতেছি ভালোভাবে প্র্যাকটিস করতে হবে। ভালোভাবে প্র্যাকটিস না করলে আপনি যার কাছেই পড়েন না কেন, কোনো লাভ হবে না। ঠিক আছে? প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে। আমরা কিন্তু 2টা ক্লাসে প্রায় 47টা ম্যাথ সমাধান করছি। 47টা।
একটার দুইটা ম্যাথ না, 47টা। অন্যান্য কোচিংয়ের লেকচার শিটে রেশিও প্রপোর্শন অধ্যায় 47টা ম্যাথই নাই, ঠিক আছে? সেখানে আমরা ক্লাসে 47টা ম্যাথ সমাধান করছি। মানে আমাদের তরফ থেকে আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি। আপনারা এখন যতটুকু প্র্যাকটিস করবেন তার উপর ডিপেন্ড করবে আপনার সফলতা কতটুকু হবে বা কতটুকু সফল হবে, ঠিক আছে? প্রচুর পরিমাণে প্র্যাকটিস করেন, তাছাড়া কিন্তু কোনো ইমপ্রুভমেন্ট আসবে না। নেক্সট ক্লাস ইনশাল্লাহ শনিবারে আমরা প্রবলেমস অন এজেস অর্থাৎ বয়সের অঙ্ক করব, ঠিক আছে? দেখা হবে ইনশাল্লাহ নেক্সট ক্লাসে। আল্লাহ হাফেজ।